Hello friends, welcome to our digital Pathshala. Today is 5th August 2025. আজকে প্রত্যেক দিনকার মতো আমি চলে এসেছি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আজকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো জেনে নিন। একেবারে প্রথমেই যেটা আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান উদ্যোগ পরীক্ষা পে চর্চা এক মাসে নাগরিক সম্পৃক্ততা প্ল্যাটফর্মে সর্বাধিক নিবন্ধিত ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ভূষিত হয়েছে। এই স্বীকৃতি মাই গভর্নমেন্ট প্ল্যাটফর্মে আয়োজিত এই কর্মসূচির অষ্টম সংস্করণে 3,53,00,000 নিবন্ধন রেজিস্ট্রেশনের মাধ্যমে অর্জিত সাফল্য প্রমাণ। পরীক্ষা পে চর্চা হলো একটি অনন্য প্ল্যাটফর্ম যার ধারণা এবং নেতৃত্ব দিয়েছিলেন শ্রী মোদী, যেখানে প্রধানমন্ত্রী সরাসরি ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেন। গতকাল নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি, রেলপথ এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অন্যান্যরা। ফিলিপাইন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়র 5 দিনের ভারত সফরে আসছেন। তিনি গতকাল বিকেলে নয়াদিল্লিতে পৌঁছেছেন। তার সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি লুই আরানেটা মার্কোস। ফিলিপিন্সের রাষ্ট্রপতি তিনি উল্লেখ করেছেন যে ভারত ফিলিপিন্সের বন্ধু রাষ্ট্র। ফিলিপিন্সের অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়াতে ফিলিপিন্স, এখানে মোটামুটি প্রায় 7,100 মতো দ্বীপ নিয়ে গঠিত কিন্তু এই ফিলিপিন্স। ফিলিপিন্সের রাজধানী হচ্ছে ম্যানিলা। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শিবু সোরেন তিনি প্রয়াত হয়েছেন গতকাল। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত হয়েছেন শিবু সোরেন, এবং রাজ্যসভার অধিবেশন এই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, মুলতুবি রাখা হয়েছে। 81 বছর বয়সে নয়াদিল্লিতে প্রয়াত হয়েছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। শিবু সোরেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন যে তিনি সারা জীবন সুবিধা এবং বঞ্চিতদের অধিকার ও কল্যাণের জন্য কাজ করেছেন। এরপরে গালওয়ান ভ্যালি, চীন। তার আগে আমরা একটু পিছিয়ে যাই, ঝাড়খণ্ড সম্বন্ধে কিছুটা জেনে নিই। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ গাঙ্গোয়ার। এই রাজ্যটি গঠিত হয় 15ই নভেম্বর 2000 সালে গঠিত হয় ঝাড়খণ্ড রাজ্যটি। বিহার থেকে আলাদা হয়ে যায়। ঝাড়খণ্ডের হাইকোর্ট এবং এর ক্যাপিটাল হচ্ছে রাঁচি। এখানে মূলত হিন্দি, বাংলা, উড়িয়া, উর্দু, ইংরেজি এই সমস্ত ভাষাভাষী লোকেরা এখানে বসবাস করে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের প্রতীক হচ্ছে, এখানকার প্রতীক পশু। ঝাড়খণ্ডের
প্রতীক। পশু হচ্ছে এশীয় হাতি এবং এখানকার পাখি হচ্ছে এশীয় কোকিল। রাজ্যের ফুল পলাশ। ফুল পলাশ এবং গাছ হচ্ছে শাল গাছ। এগুলো সবই হচ্ছে ঝাড়খণ্ডের প্রতীক। ঝাড়খণ্ডের সংস্কৃতি ছৌ নাচ। এরপরে 2020 সালে চীনের সঙ্গে গালওয়ান উপত্যকায় যে সংঘর্ষের প্রেক্ষাপটে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে বিরোধী দল নেতা রাহুল গান্ধী প্রতি আজ সুপ্রিম কোর্টে অসন্তুষ্টি প্রকাশ করেছে। সুপ্রিম কোর্ট শুনানির সময় আদালতে মৌখিকভাবে গান্ধীর বক্তব্যের প্রতি অসম্মতি প্রকাশ করে মন্তব্য করেছে বিচারপতি দীপঙ্কর দত্ত। গালওয়ান ভ্যালি যেটা মূলত এলএসি ভারত এবং চীন বর্ডার। ইন্ডিয়া চায়না বর্ডারকে বলা হয় ম্যাকমোহন লাইন এবং এলএসি কথার পুরো হচ্ছে অর্থ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এলএসি কথাটার পুরো কথা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। গালওয়ান ভ্যালি মূলত একটা সংকীর্ণ উপত্যকা যেটা গালওয়ান নদীর পাশে অবস্থিত। এটা মূলত আকসাই চীন যেটা এরিয়া, সেই এরিয়ায় অবস্থিত আকসাই চীন, এবং আকসাই চীনের থেকে উৎপন্ন হয়ে লাদাখ অঞ্চলে প্রবেশ করেছে এবং সায়ক নদীতে মিলিত হয়েছে। এবং ভারত চীন যে সীমান্ত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এবং ভারত পাকিস্তান যে বর্ডার ইন্দো পাক, সেটা হচ্ছে এলওসি লাইন অফ কন্ট্রোল, আর এলএসি হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। 15ই জুন 2020 সালে ভারত পাকিস্তান কিন্তু এক সংঘর্ষ হয় এবং ভারত দাবি করে যে এখানে 20 জন শহীদ হয়েছে। চীন বলে যে না, অত বেশি হবে না, ওই 8 জন বা 4 জন মতো মারা গিয়েছে, এটা ধরে নেওয়া হয়। কিন্তু গালওয়ান ভ্যালিতে এর আগেও যখন ভারত চীন যুদ্ধ হয়েছিল তখন কিন্তু এই গালওয়ান ভ্যালিতেই ভারত চীন যুদ্ধ হয় 1962 সালে। ইন্দো চায়না যে যুদ্ধ হয়েছিল সেটা কিন্তু এই অঞ্চলেই, এই গালওয়ান উপত্যকা, গালওয়ান ঘাঁটি, এখানেই কিন্তু সংঘর্ষের কেন্দ্রবিন্দু ছিল। এরপরে কান্ডালা শুল্কমুক্ত বন্দর। কান্ডালা বন্দর নিয়ে পরের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কান্ডালা বন্দরে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট উদ্বোধন করেছেন এবং তার তিনি প্রশংসা করেছেন। এর মাধ্যমে কান্ডালা প্রথম ভারতীয় বন্দর হয়ে উঠবে যেখানে একটি মেগাওয়াট স্কেল দেশীয় সবুজ হাইড্রোজেন সুবিধা রয়েছে, যা পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং টেকসই অবকাঠামোতে গুজরাটের ক্রমবর্ধমান ভূমিকার উপর জোর দেয়। কান্ডালা বন্দরের বর্তমান নামকরণ হয়েছে দীনদয়াল বন্দর বর্তমান নাম। নামকরণ হয়েছে 2017 সালে। 2017 সালে এই নামকরণ করা হয় গলফ অফ কচ্ছ তীরে
কান্ডালা বন্দর সব ঋতুতেই অল ওয়েদার টাইডাল পোর্ট। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই দীনদয়াল বন্দর বা কান্ডালা বন্দর, এখানে কিন্তু ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে। মূলত এই বন্দরের গুরুত্ব হচ্ছে যে তেল, খনিজ, শস্য এবং রাসায়নিক দ্রব্য কিন্তু এই বন্দরের মাধ্যমেই কিন্তু লেনদেন হয়ে থাকে। এরপর রিজার্ভ ব্যাংক, ভারতীয় রিজার্ভ ব্যাংক রেপো রেট কমানোর বিষয়ে আজ থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির 3 দিনের যে বৈঠক সেটা শুরু হয়েছে। আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রার সভাপতিত্বে কমিটির সিদ্ধান্ত বুধবার ঘোষণা করা হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে দীপাবলির আগে ঋণ বৃদ্ধি বাড়ানোর জন্য আরবিআই তার মুদ্রানীতি পর্যালোচনায় 25 বেসিস পয়েন্ট রেপো রেট কমানো ঘোষণা করতে পারে। এসবিআই এর প্রতিবেদনে বলা হয়েছে যে বুধবার একটি অগ্রিম হার কমানো ঋণ বৃদ্ধি বাড়িয়ে আগের দীপাবলি আনতে পারে। রিজার্ভ ব্যাংক হলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক এবং মূলত এই ব্যাংক যে কাজগুলো করে থাকে, রিজার্ভ ব্যাংক মুদ্রা নিয়ন্ত্রণ, ব্যাংকিং ব্যবস্থার তদারকি এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার এই সমস্ত কাজগুলো করে থাকে রিজার্ভ ব্যাংকের প্রধান কাজ। প্রধান কাজসমূহ 1 নম্বর হচ্ছে মুদ্রা জারি করে। শুধুমাত্র রিজার্ভ ব্যাংক মুদ্রা জারি করে। এছাড়াও ব্যাংকিং নিয়ন্ত্রণ, করে, মুদ্রা নীতি নির্ধারণ করে, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ করে, গভর্নমেন্টের ব্যাংক হিসাবে কাজ করে, এছাড়াও ব্যাংক অফ লাস্ট রিসোর্ট হিসাবে কাজ করে। রিজার্ভ ব্যাংকের কাজকে মূলত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গুণগত এবং আরেকটা হচ্ছে পরিমাণগত। রিজার্ভ ব্যাংকের কাজকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে গুণগত, একটা হচ্ছে পরিমাণগত। পরিমাণগত যে সমস্ত কাজ, পরিমাণগত কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে ব্যাংক রেট। রেপো রেট, রিভার্স রেপো রেট, CRR ক্যাশ রিজার্ভ রেশিও, SLR স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। ব্যাংক রেট অর্থাৎ রিজার্ভ ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে যে হারে ঋণ দেয়, যে হারে ধার দেয় টাকা, সেটাকে বলা হয় ব্যাংক রেট। রেপো রেট রিজার্ভ ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে স্বল্প মেয়াদি যে হারে টাকা ধার দেয় বা ঋণ দেয় সেটা হচ্ছে রেপো রেট। রিভার্স রেপো রেট হচ্ছে রিজার্ভ ব্যাংক অন্যান্য ব্যাংকের কাছ থেকে স্বল্প মেয়াদি যে ঋণ গ্রহণ করে
আরবিআই গ্রহণ করে, অর্থাৎ রিভার্স। আরবিআই যেমন দিচ্ছে সেরকম আরবিআই আবার যখন নিচ্ছে রিভার্স হয়ে যাচ্ছে। আরবিআই যখন গ্রহণ করছে তখন সেটাকে বলা হচ্ছে রিভার্স রেপো রেট। সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও, প্রত্যেকটা ব্যাংকে রিজার্ভ ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ আমানত জমা রাখতে হয়, সেটা হচ্ছে সিআরআর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও। এবং প্রত্যেকটা ব্যাংকে আবার আমানত হিসাবে লিকুইড সোনা বা ক্যাশে রাখতে হয়, সেটাকে বলা হয় এসএলআর, স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। এবারে আসি পরিমাণ কত। তাহলে আমাদের পরিমাণগত এবং পরিমাণগতর পরে আসছে গুণগত। গুণগত কোয়ালিটেটিভ ওয়ার্কসের মধ্যে রিজার্ভ ব্যাংকের পরে ঋণ সীমাবদ্ধতা, নৈতিক অনুরোধ, ক্রেডিট রেশনিং, এবং মার্জিন রিকোয়ারমেন্ট। অর্থাৎ ঋণের সীমাবদ্ধতা কি, যে নির্দিষ্ট খাতে ঋণ সীমিত করে, এটা হচ্ছে ঋণ সীমাবদ্ধতা। নৈতিক অনুরোধ, আরবিআই ব্যাংকগুলোকে অনুরোধ করে যেন তারা দায়িত্বশীলভাবে ঋণ দেয়, অর্থাৎ ব্যাংকগুলো ঋণ দিলে সেটা দায়িত্বশীলভাবে দিতে হবে। ক্রেডিট, নির্দিষ্ট ঋণের পরিমাণ নির্ধারণ করতে হবে, এবং মার্জিন রিকোয়ারমেন্টে আমানতের উপর ঋণের পরিমাণ নির্ধারণ করে থাকে। ব্যাংক রেট, মূলত আরবিআই ব্যাংকগুলোকে যে হারে ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ দেয় সেটা হচ্ছে ব্যাংক রেট। রেপো রেট আরবিআই স্বল্প মেয়াদী যে ঋণ দেয়, এবং রিভার্স রেপো রেট আরবিআই ব্যাংক থেকে যে টাকা সুদ নেয় বা ঋণ নেয়, সেটা হচ্ছে রিভার্স রেপো রেট। এই ক্ষেত্রে একটা কাজ আছে, ব্যাংক কিন্তু ইচ্ছা করলেই যখন টাকা ধার দিচ্ছে, ব্যাংক যদি চায় যে, রিজার্ভ ব্যাংক যদি চায় যে বাজারে আমি বেশি টাকা দেব, তাহলে কিন্তু রিজার্ভ ব্যাংক কিন্তু রেপো রেটটা কম করে দেবে। তখন অন্যান্য ব্যাংকগুলো অনেক বেশি টাকা ধার করবে, বড় করবে, সেক্ষেত্রে মার্কেটে অনেক বেশি টাকা সাপ্লাই হয়ে যাবে। আবার যদি রিজার্ভ ব্যাংক মনে করে যে না, বাজারে অনেক টাকা চলে গেছে, তাহলে বাজার থেকে আমাকে টাকা তুলে নিতে হবে, তখন কিন্তু রিজার্ভ ব্যাংক টাকা ধার নেবে বেশি সুদে, চড়া সুদে অন্যান্য ব্যাংকগুলোকে, তখন সেটাই আবার হয়ে যাবে রিভার্স রেপো রেট। অর্থাৎ রেপো রেট কমিয়ে দিলে অন্যান্য ব্যাংকের কাছে টাকা চলে যাবে এবং মার্কেটে টাকা বেশি যাবে, এবং যখন সুদের হারটা যখন বেশি হবে, তখন কিন্তু আরবিআই নিজে যখন গ্রহণ করছে, তখন টাকা কিন্তু মার্কেট থেকে ফেরত চলে আসছে। এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করো যাতে অন্যান্যরাও দেখতে পায়, এবং অবশ্যই লাইক করো ভিডিও যদি ভালো লেগে থাকে, এবং সেই সঙ্গে তোমরা প্রত্যেকেই চেষ্টা করো, যদি কোনো সুবিধা অসুবিধা বা কোনো কিছু আমাকে বলতে চাও, জানাতে চাও, অবশ্যই কোনো ক্লাস চাও, যে কোনো বিষয় তোমরা নির্দ্বিধায় কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেবো। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।